সবাইকে এই চ্যানেলে স্বাগত। আজকে আরআরবি বা রিজিওনাল রুরাল ব্যাংক সম্পর্কে বলব। ভারতে বিভিন্ন টাইপের ব্যাংকের ভেতর ওনারশিপ বা মালিকানা অধিকারের ভিত্তিতে একটা স্পেশাল টাইপের ব্যাংক হলো এই আরআরবি বা রিজিওনাল রুরাল ব্যাংক, যার বাংলা অর্থ হলো গ্রামীণ ব্যাংক। এই ব্যাংকে নরমালি 3 জনের মালিকানা অধিকার থাকে, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার আর কোনো একটা পাবলিক বা প্রাইভেট ব্যাংক। এই 3 জনের একটা নির্দিষ্ট পরিমাণ শেয়ারের ভ্যালু আছে। কোনো একটা আরআরবি বা গ্রামীণ ব্যাংকে কেন্দ্রীয় সরকারের শেয়ার থাকে 50%, রাজ্য সরকারের শেয়ার থাকে 15%, আর কোনো একটা পাবলিক বা প্রাইভেট ব্যাংকের শেয়ার থাকে 35%। এই আরআরবি বা গ্রামীণ ব্যাংক কোনো একটা সরকারি বা বেসরকারি ব্যাংকেরই একটা এক্সটেনশন। ধরলাম একটা গ্রামীণ ব্যাংক রয়েছে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক, যেটাতে 35% শেয়ার রয়েছে পিএনবি অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের। সেক্ষেত্রে বলা যায় যে এই বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক এটা ওই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের একটা এক্সটেনশন, যেটা চালানোর জন্য কেন্দ্রীয় সরকার আর রাজ্য সরকার 50 + 15 টোটাল 65% টাকা ওই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংককে দিয়ে রেখেছে। এই আরআরবি বা গ্রামীণ ব্যাংক ভারতে প্রথম চালু হয় 1975 খ্রিস্টাব্দে। যে ধারণার উপর ভিত্তি করে ভারতে এই গ্রামীণ ব্যাংক চালু করা হলো সেটা প্রথমে একটু বলি, তাহলে এই আরআরবির ওভারঅল ফাংশনটা বুঝতে পারবো খুব ভালো। ভারত স্বাধীন হয়ে যায় 1947 খ্রিস্টাব্দে। তারপর থেকে ভারতের অর্থনৈতিক অবস্থা ঠিকঠাক করার জন্য বিভিন্ন রকম পরিকল্পনা করা হয় এবং বিভিন্ন রকম কাজও করা হয়। বিভিন্ন কাজের ভেতর একটা কাজ হলো 1955 খ্রিস্টাব্দে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এর ন্যাশনালাইজেশন করা, আর পরে 1969 খ্রিস্টাব্দে ভারতে আরো 14টা ব্যাংকের ন্যাশনালাইজেশন করা। এখন 1969 খ্রিস্টাব্দে দাঁড়িয়ে যদি দেখা হয়, ভারতে টোটাল ন্যাশনালাইজড ব্যাংক রয়েছে 15টা। এছাড়া প্রচুর প্রাইভেট ব্যাংকও ছিল। এখন এই সমস্ত ব্যাংক যেহেতু কমার্শিয়াল ব্যাংক ছিল, এই জন্য তারা সবসময় চাইতো যে আমি ভারতের সেই জায়গাতেই ব্যাংকিং সার্ভিস প্রোভাইড করব যেখানে আমার বেশি বেশি প্রফিট আসবে। আর সেই জন্যই বিভিন্ন ব্যাংকের যে সমস্ত ব্রাঞ্চ সেগুলোর বেশিরভাগই আরবান এরিয়া মানে শহরে এলাকায় ছিল। অন্যদিকে ভারতের ওভারঅল অর্থনৈতিক অবস্থার উন্নতি করতে গেলে শহর প্লাস গ্রাম দুই দিকেই ব্যাংকিং এর সুযোগ সুবিধা দিতে হবে। কিন্তু কোনো কমার্শিয়াল ব্যাংকই ভারতের গ্রাম এরিয়াতে তাদের ব্রাঞ্চ খুলতে রাজি ছিল না। বিভিন্ন ব্যাংকের যে সমস্ত চেয়ারম্যান তাদের বক্তব্য ছিল যে রুরাল এরিয়া মানে গ্রাম এলাকার লোকজন ব্যাংকিং সার্ভিসের সাথে তেমন পরিচিত না। এছাড়া গ্রামের লোকজনের সাথে টাকা পয়সার ট্রানজাকশনও খুব বেশি হবে না। আলটিমেটলি কোনো ব্যাংক গ্রাম এলাকায় তাদের ব্রাঞ্চ খুলে প্রফিট জেনারেট করতে পারবে না। অন্যদিকে সরকারের লোকজনও জানতো যে গ্রাম এলাকায় যদি ব্যাংকিং এর সুবিধা দেওয়া না হয়, সেক্ষেত্রে গ্রাম তো এমনি পিছিয়ে রয়েছে, আরো অনেক বেশি পিছিয়ে থাকবে। এবার এই অবস্থা কাটানোর জন্য 1975 খ্রিস্টাব্দে এম নরসিংহার নেতৃত্বে একটা কমিটি তৈরি হয়, নরসিংহা কমিটি অন রুরাল ক্রেডিট। এই কমিটি বিভিন্ন সার্ভে করে 1975 খ্রিস্টাব্দেই 30শে জুলাই তার রিপোর্ট পাবলিশ করে। এই রিপোর্টে বলা হয় যে ব্যাংকের দিক থেকে যা দাবি সেটা ঠিক। ব্যাংক যদি কোনো গ্রাম এলাকায় গিয়ে তার কমার্শিয়াল সার্ভিস প্রোভাইড করে, মানে ব্যাংক যেভাবে সার্ভিস দিতে চাইছে সেইভাবে যদি সার্ভিস দিতে চায়, সেক্ষেত্রে ওই এরিয়া থেকে ব্যাংকের প্রফিট জেনারেট হবে না। রুরাল এরিয়া মানে গ্রাম এলাকায় ব্যাংকিং সার্ভিস দিতে গেলে যারা ব্যাংকিং সার্ভিস দেবে তাদেরকে ওই গ্রামের লোকজনের মতো করেই ট্রিট করতে হবে। আরবান এরিয়াতে কমার্শিয়াল ব্যাংক যে রেটে লোন দেয় তার থেকে অনেক কম রেটে গ্রামে লোন দিতে হবে। এর পাশাপাশি কোনো একটা কমার্শিয়াল ব্যাংক আরবান এরিয়াতে যে রকমের সার্ভিস দেয়, যে রকমের ফ্যাসিলিটি দেয়, সেই একই রকমের ফ্যাসিলিটি গ্রাম এলাকায় কোনো ব্যাংকের যে ব্রাঞ্চ হবে সেখানেও দিতে হবে, তবে ওই গ্রামের লোকজনের মতো করে। এরপর কেন্দ্রীয় সরকার নরসিংহা কমিটির ওই রিকমেন্ডেশনের কথা মাথায় রেখে পাবলিক আর প্রাইভেট সেক্টর ব্যাংকগুলির যে কর্ণধার এবং বিভিন্ন রাজ্য সরকারকে একসাথে নিয়ে একটা আলোচনায় বসে। এই আলোচনায় প্রাইভেট ব্যাংকের যে সমস্ত কর্ণধার তারা গ্রাম এলাকায় তাদের ব্রাঞ্চ খোলার এই উদ্যোগে রাজি ছিল না। তাদের বক্তব্য ছিল যে রুরাল এরিয়াতে যদি ব্রাঞ্চ খোলা হয় সেখান থেকে প্রফিট জেনারেট হবে না, আর এর সাথে সাথে ওই এরিয়াতে ব্যাংকের মেইনটেনেন্সের জন্য যে খরচ হবে বা ওই ব্যাংক এস্টাবলিশ করতে যা খরচ হবে, তাতে আরবান এরিয়াতে আমাদের যে সমস্ত ব্রাঞ্চ রয়েছে সেখানকার যে প্রফিট, সেই প্রফিটের ম্যাক্সিমামটাই ওই গ্রাম এলাকায় ব্রাঞ্চ ওপেন করতে বা ওই ব্রাঞ্চ চালাতে চলে যাবে। এখন এই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার একটা সুরাহা খোঁজে। গ্রাম এলাকায় ব্যাংকের ব্রাঞ্চ এস্টাবলিশ হওয়াটা নিয়েই সব থেকে বড় ঝামেলা। সেক্ষেত্রে এই সেন্ট্রাল গভর্নমেন্ট প্রস্তাব দেয় যে ব্যাংক কোনো একটা এরিয়াতে তার ব্রাঞ্চ খুলতে চাইছে, ধরলাম কানাড়া ব্যাংক কোনো একটা গ্রামে বা কোনো একটা নির্দিষ্ট এরিয়াতে তাদের ব্রাঞ্চ খুলতে চাইছে, কিন্তু সেখানে ব্রাঞ্চ খুলতে গেলে প্রচুর টাকা খরচ হয়ে যাবে এবং সেখান থেকে প্রফিট তেমন আসবে না, সেই জন্য হয়তো খুলতে পারছে না। সেক্ষেত্রে ওই কেন্দ্রীয় সরকার বলে যে কানাড়া ব্যাংক ওই এরিয়াতে তার ব্রাঞ্চ খুলুক। ব্রাঞ্চ ওপেন করার জন্য ইনিশিয়াল যে কস্টিং হবে অর্থাৎ ইনিশিয়াল যে ক্যাপিটাল, এই ক্যাপিটালের ভেতর 50% আমি অর্থাৎ কেন্দ্রীয় সরকার দেবে
15% ওই ব্রাঞ্চটা যে রাজ্যে তৈরি হবে সেখানকার রাজ্য সরকার দেবে, আর 35% ওই কানাড়া ব্যাংক নিজের থেকে দিয়ে ওই এরিয়াতে ওই ব্যাংকটা এস্টাবলিশ করবে। ব্যাংকের ব্রাঞ্চ এস্টাবলিশ করার জন্য কেন্দ্রীয় সরকার আর রাজ্য সরকার মিলিয়ে টোটাল 50+15 65% টাকা দেওয়া হবে, আর 35% ওই কানাড়া ব্যাংক বা ওই নির্দিষ্ট ব্যাংক সে খরচ করে ওই ব্যাংকটা ওইখানে রান করবে। আর ওই ব্যাংকের ব্রাঞ্চ যে এরিয়াতে তৈরি হবে সেই এরিয়ার নাম অনুযায়ী ওই ব্যাংকের নাম হবে, এবং তার সাথে এই ব্যাংকের স্পন্সরশিপের কথাটাও লিখে দিতে হবে। ব্যাপারটা কেমন? ধরলাম পশ্চিমবঙ্গের মালদাতে একটা নতুন ব্যাংক খোলা হবে, যেটাতে ইউকো ব্যাংক দেবে 35% টাকা, কেন্দ্রীয় সরকার দেবে 50% টাকা, আর পশ্চিমবঙ্গ সরকার দেবে 15% টাকা। সেক্ষেত্রে মালদার ওই ব্যাংকের নাম হয়ে যাবে মালদা রিজিওনাল রুরাল ব্যাংক স্পন্সার্ড বাই ইউকো ব্যাংক। কেন্দ্রীয় সরকারের এই প্রস্তাবে পাবলিক সেক্টর ব্যাংক আর রাজ্য সরকার এরা রাজি হয়ে যায়। এবার ব্যাপারটা হলো, কেন্দ্রীয় সরকার নতুন টাইপের ব্যাংক খুলতে চাইছে বললেই তো আর ব্যাংক খোলা যাবে না, এর জন্য একটা আইন আনতে হবে। আর সেই হিসাবে 1975 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে একটা বিলও তৈরি করা হয়, আরআরবি বিল। কিন্তু সমস্যাটা হলো সেপ্টেম্বর মাসে পার্লামেন্টে কোনো সেশন চলছিল না। এখন আমাদের ভারতীয় সংবিধানে একটা প্রভিশন রয়েছে যে ভারতের ভেতর কোনো আইন পাশ করতে গেলে বছরে যে 3টে অধিবেশন হয়, এই 3টে অধিবেশনে সমস্ত আইনকে পাশ করাতে হবে। আর অধিবেশন যখন বন্ধ থাকবে তখন যদি কোনো আইন পাশ করাতে হয় সেক্ষেত্রে ওই আইন পাশ করবেন রাষ্ট্রপতি, আর সেই সময় রাষ্ট্রপতির ওই পাশ করা আইনকে বলা হবে অর্ডিন্যান্স। এখন 1975 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে যেমন বললাম যে ভারতের পার্লামেন্টে কোনো অধিবেশন চলছিল না, এই জন্য 1975 খ্রিস্টাব্দের 26শে সেপ্টেম্বর রাষ্ট্রপতিকে দিয়ে এই আরআরবি অ্যাক্ট পাশ করিয়ে নেওয়া হয়। তো আরআরবি অ্যাক্ট পাশ হয় 1975 খ্রিস্টাব্দের 26শে সেপ্টেম্বর আরআরবি অর্ডিন্যান্স হিসাবে। আর এই অর্ডিন্যান্সের উপর ভিত্তি করেই পরের মাসে অর্থাৎ অক্টোবর মাসের 2 তারিখ ভারতের 5 জায়গায় 5টা আরআরবি স্থাপন করা হয়। উত্তরপ্রদেশে 2টো জায়গা আছে, মোরাদাবাদ আর গোরক্ষপুর। হরিয়ানার এরিয়া, রাজস্থানে নাগৌর জয়পুর এই এরিয়া, আর পশ্চিমবঙ্গের মালদা। এই 5টা এরিয়াতে 5টা আরআরবি স্থাপনা করা হয়। এই 5টার ভেতর সব থেকে প্রথম আরআরবি স্থাপন করা হয় মোরাদাবাদে। ব্যাংকের নাম ছিল প্রথমা ব্যাংক। এই প্রথমা ব্যাংকের স্পন্সর্ড ব্যাংক ছিল সিন্ডিকেট ব্যাংক। তারপর এই গোরক্ষপুরে প্রতিষ্ঠা হয় ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক, এখানে স্পন্সরশিপ দেয় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তারপর হরিয়ানাতেও প্রতিষ্ঠা হয় ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক, যেখানে স্পন্সরশিপ দেয় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। রাজস্থানে প্রতিষ্ঠা হয় জয়পুর নাগৌর আঞ্চলিক গ্রামীণ ব্যাংক, এখানে স্পন্সর করে ইউকো ব্যাংক। আর পশ্চিমবঙ্গের মালদাতে স্থাপন হয় গৌড় গ্রামীণ ব্যাংক, এটাকেও স্পন্সর করে ইউকো ব্যাংক। তো 1975 খ্রিস্টাব্দের 2রা অক্টোবর একসাথে এই 5 জায়গায় 5টা আরআরবি স্থাপনা হয়। কি কি বললাম? প্রথমা ব্যাংক মোরাদাবাদে, ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক গোরক্ষপুরে, আবার ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক হরিয়ানাতে, জয়পুর এন্ড নাগৌর আঞ্চলিক গ্রামীণ ব্যাংক রাজস্থানে, আর মালদাতে গৌড় গ্রামীণ ব্যাংক। এবার আরআরবি অর্ডিন্যান্সের দ্বারা এই 5টা আরআরবি তো প্রতিষ্ঠা হয়ে গেল, কিন্তু অর্ডিন্যান্সের মাধ্যমে কোনো কিছু খুব বেশি দিন ধরে চালানো যায় না। এবার এই অর্ডিন্যান্সটা পাস হয় কবে? 1975 সেপ্টেম্বর মাসে। এই সময় পার্লামেন্টে সেশন চলছিল না, ফলে পরের যে সেশন বা পরের যে অধিবেশন সেই অধিবেশনে এই আরআরবি অর্ডিন্যান্সটাকে তোলা হয়। আর পরের অর্ডিন্যান্স চলে 1976 খ্রিস্টাব্দের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে, উইন্টার সেশন। 1976 খ্রিস্টাব্দের শুরুতে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে পার্লামেন্টে যে উইন্টার সেশন চলছিল বা শীতকালীন অধিবেশন চলছিল, সেই অধিবেশনে এই আরআরবি অর্ডিন্যান্সটাকে তোলা হয়। তারপর লোকসভা রাজ্যসভায় এটা পাশ হয়ে যায়। পাশ হয়ে যাওয়ার পর 9 ফেব্রুয়ারি রাষ্ট্রপতি আবারও এই অর্ডিন্যান্সটাকে পাশ করে দেয়, এবং এখন থেকে এই অর্ডিন্যান্সটা অ্যাক্ট বা পার্মানেন্ট আইন হিসাবে প্রতিষ্ঠিত হয়ে যায়। আর ওই আইনের নাম হয় আরআরবি অ্যাক্ট 1976 বা অ্যাক্ট নাম্বার 21 অফ 1976। তো এইভাবেই 1975 খ্রিস্টাব্দে আরআরবি প্রতিষ্ঠা হয়, আর তার জন্য আইন পাশ হয় 1976 খ্রিস্টাব্দে। এবার ওই আরআরবি অর্ডিন্যান্স বা আরআরবি অ্যাক্ট এর মাধ্যমে ওই গ্রামীণ ব্যাংকগুলোর যে ফাংশন বা যে যে কাজের কথা বলা হয় সেইগুলো একটু বলি। এই আইনে বলা হয় যে আরআরবি তার ব্যাংকিং ফ্যাসিলিটি বা ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেবে একটা নির্দিষ্ট রুরাল এরিয়াতে, মানে একটা নির্দিষ্ট গ্রামীণ এলাকায়। আর এর পাশাপাশি আরবান বা সেমি আরবান মানে শহর বা মফস্বল এরিয়াতেও তাদের সার্ভিস দিতে পারবে, শুধুমাত্র ব্যাকওয়ার্ড আর উইকার সেকশনের লোকজনদের। আরআরবি গ্রামীণ এলাকায় তাদের সার্ভিস তো দেবে, তার পাশাপাশি শহরে বা মফস্বল এরিয়াতে যে সমস্ত পিছিয়ে পড়া লোকজন বা আর্থিকভাবে দুর্বল লোকজন আছে তাদেরকেও সার্ভিস দেবে। আরআরবি যে ব্যাংকিং সার্ভিস দেয় সেগুলোর মধ্যে কি কি পড়ে? অন্যান্য পাবলিক বা প্রাইভেট সেক্টর ব্যাংকের যে সমস্ত সার্ভিস রয়েছে সবই,
যেমন মানুষজন সেখানে টাকা পয়সা ডিপোজিট করতে পারবে। ডিপোজিট দুই রকমের হয়, ডিমান্ড ডিপোজিট আর টাইম ডিপোজিট। ডিমান্ড ডিপোজিট আর টাইম ডিপোজিট এই দুই রকমের ডিপোজিটই যে কোনো আরআরবিতে করা যাবে। আরআরবি বিভিন্ন লোকজনকে বা বিভিন্ন সোসাইটিকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেবে লোনের মাধ্যমে। এবার এই লোনের ক্ষেত্রে আরআরবি কে নির্দেশ দেওয়া হয় যে আরআরবি শুধুমাত্র তাদেরকেই লোন দেবে যারা স্মল অ্যান্ড মিডিয়াম ফার্মার, মানে যারা ছোট ও মাঝারি ধরনের কৃষক। লোকাল এরিয়াতে যারা হস্তশিল্পের বিভিন্ন কাজ করে তাদেরকে লোন দেবে। এরিয়াতে যারা দৈনিক মজুরি বা ডেলি লেবার হিসাবে কাজ করে তাদেরকে লোন দেওয়া যেতে পারে। এগ্রিকালচার বা কৃষিকাজে ব্যবহৃত হবে এই রকম অন্যান্য বিভিন্ন কিছুতেও লোন দেওয়া যাবে। এক কথায় কৃষিকাজ আর ছোট শিল্প রিলেটেড যে কোনো টাইপের লোন এই আরআরবি থেকে পাওয়া যাবে। আরো বলা হয় যে এই আরআরবিতে যারা পাবলিককে ব্যাংকিং সার্ভিস দেবে তারা যেন ওই গ্রাম বা ওই লোকাল এরিয়ার মতন করে একটা ফ্যামিলিয়ার এনভায়রনমেন্ট ওই ব্যাংকে তৈরি করে। ব্যাপারটা কিরকম, আমরা যদি এখন নর্মালি একটা ব্যাংকে যাই, ব্যাংকে গেলে সেখানকার পরিবেশ আমাদের নর্মাল এনভায়রনমেন্টের থেকে অনেক আলাদা। কিন্তু এই আরআরবির ক্ষেত্রে বলা হয় যে এই আরআরবি যে জায়গায় স্থাপন হবে ওই জায়গার এনভায়রনমেন্ট যেন আশেপাশের লোকাল যে এরিয়া তার মতন করে হয়, মানে খুব বেশি হাইফাই হওয়া যাবে না। আর সব থেকে গুরুত্বপূর্ণ একটা নির্দেশ দেওয়া হয় যে এই আরআরবি গুলো পাবলিককে যে রেটে লোন দেবে সেটা হলো কনসেশনাল রেট। এর মানে কি? এর মানে হলো যে অন্যান্য পাবলিক বা প্রাইভেট সেক্টর ব্যাংক যে রেটে লোন দিচ্ছে আরআরবি তার থেকে অনেক কম রেটে লোন দেবে, অলমোস্ট তার হাফ রেটে লোন দিতে হবে। কোনো একটা পাবলিক ব্যাংক যদি কোনো ব্যক্তিকে 10% হারে লোন দেয় সেক্ষেত্রে আরআরবি ওই ব্যক্তিকে যেন 5 থেকে 6% লোন দেয়। এই লোন দেওয়ার সাথে সাথে আরো একটা বিষয় বলা হয় যে আরআরবি যে রেটে লোন দিচ্ছে সেটা যেন ওই এরিয়াতে যে কোঅপারেটিভ ব্যাংক রয়েছে সেই ব্যাংকের সুদের হারের চেয়ে যেন বেশি না হয়। ব্যাপারটা কেমন, ধরলাম একটা এরিয়া রয়েছে, এই এরিয়াতে একটা পাবলিক ব্যাংক, একটা প্রাইভেট ব্যাংক, একটা কোঅপারেটিভ ব্যাংক আর একটা আরআরবি রয়েছে। পাবলিক ব্যাংক হয়তো 10% রেটে লোন দিচ্ছে, প্রাইভেট ব্যাংক হয়তো 11% রেটে লোন দিচ্ছে। সেক্ষেত্রে ওই আরআরবি সে মোটামুটি 5 থেকে 6% বা খুব বড় জোর হলে 7% লোন দিতে পারে। এখন এই এরিয়াতে এই যে কোঅপারেটিভ ব্যাংকটা রয়েছে সে হয়তো 6.5% লোন দিচ্ছে। সেক্ষেত্রে ওই আরআরবিটা কোঅপারেটিভ ব্যাংকের এই যে হার অর্থাৎ 6.5% এর থেকে যেন বেশি রেটে লোন না দেয়। আরআরবি কে বলা হয় যে এই এরিয়াতে যে কোঅপারেটিভ ব্যাংক রয়েছে সেখানে যা সুদের হার ম্যাক্সিমাম সেই সুদের হারে লোন দেওয়া যেতে পারে, চেষ্টা করতে হবে তার থেকেও যেন কম রেটে লোন দেওয়া যায়। তো নর্মালি আরআরবি অ্যাক্ট বা আরআরবি অর্ডিন্যান্সে এই সমস্ত বিষয়গুলো বলা হয়। আর এই সমস্ত ফাংশন বুঝিয়ে দিয়ে 1976 খ্রিস্টাব্দ থেকে আরআরবি নর্মালি চলতে থাকে। চলতে চলতে ভারতের বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে আরআরবি স্থাপনা হয়। 1975 খ্রিস্টাব্দে আরআরবি ছিল 5টা। এরপর 1985-86 খ্রিস্টাব্দে গিয়ে দেখা যায় যে পুরো ভারত জুড়ে আরআরবির সংখ্যা হয়ে গেছে প্রায় 350 প্লাস। এবার সময় যেতে যেতে যেমন আরআরবির সংখ্যা তো বাড়ে, তার সাথে সাথে দেখা যায় যে বিভিন্ন আরআরবি প্রচুর লসেও চলছে। এই লসের পিছনে কারণটা খুব স্বাভাবিক। আরআরবি নর্মালি কাদেরকে লোন দিচ্ছে? বেশিরভাগটাই হলো ফার্মার বা কৃষকদের। আর আমাদের ভারতীয় ট্রেড অনুযায়ী দেখা যায় যে স্মল বা মিডিয়াম ফার্মার যারা আছে তারা চাষবাস করে তেমন লাভ করতে পারে না। তারা শুধুমাত্র তাদের জীবন জীবিকা চালানোর জন্যই চাষবাসটা করে। চাষবাস করে তারা কোনো রকমে খেয়ে দিয়ে বেঁচে থাকে, লাভের মুখ তারা দেখতে পারে না। ফলে ওই আরআরবি থেকে যে সমস্ত কৃষকরা লোন নিত তাদের বেশিরভাগই লোন শোধ করতে পারতো না। একটা সময় পরে গিয়ে ওই লোনটা মাফ করে দিতে হতো। আর এই রকম বিভিন্ন সময় লোন মাফ করতে করতে দেখা যেত যে আরআরবি লসে চলছে। আরআরবি লসে চলার পেছনে আরো বিভিন্ন রকমের কারণ ছিল, যেমন এই আরআরবিতে অন্যান্য ব্যাংকের মতন ডিপোজিট তেমন খুব একটা হতো না। এই আরআরবি গুলো চালানোর জন্য ওই সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট বা ওই ব্যাংকের স্পন্সরশিপের টাকা আসার অপেক্ষাতে থাকতে হতো। সেই হিসাবে গভর্নমেন্টও টাকা দিতে কিছুটা দেরি করতো, স্টেট গভর্নমেন্টও টাকা মাঝে মাঝে দিতে কিছুটা দেরি করতো, এই ব্যাংকও তার টাকা ঠিকঠাক মতন ইনভেস্ট করতো না। এইরকম বিভিন্ন কারণে বিভিন্ন সময় বিভিন্ন আরআরবি লসে যেতে থাকে। এবার লস যাতে না হয় তার জন্য বিভিন্ন আরআরবি একটা আরেকটার সাথে মার্জ হয়ে যায়, কোনো আরআরবি বন্ধও হয়ে যায়। তো যাই হোক 1985-86 খ্রিস্টাব্দের পর থেকে প্রচুর আরআরবি বন্ধ হয়ে যায়, নতুন কিছু আরআরবি খোলে, বিভিন্ন আরআরবি একটা আরেকটার সাথে মার্জ হয়ে যায়। এইভাবে চলতে চলতে 1990 খ্রিস্টাব্দে গিয়ে দেখা যায় যে ভারতে টোটাল আরআরবি রয়েছে 196টা। এখন 1990 খ্রিস্টাব্দে ভারতে ব্যালেন্স অফ পেমেন্টের ক্রাইসিসটা ছিল। এই সময় বলা হয় যে ভারতে নতুন করে আর কোনো আরআরবি খোলা যাবে না, এই যে 196টা আরআরবি রয়েছে এগুলোই থাকবে। আর এই জন্যই 1990 খ্রিস্টাব্দের পরে আরআরবির সংখ্যাটা 196 থেকে আর বাড়েনি। এবার আমরা জানি যে 1991 খ্রিস্টাব্দে ভারতে নতুন একটা পলিসি আসে,
এলপিজি পলিসি। এই এলপিজি পলিসির মাধ্যমে ভারতে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে একটা বিশাল বড় পরিবর্তন হয়, তার সাথে সাথে ব্যাংকিং ও অন্যান্য বিভিন্ন সেক্টরেও পরিবর্তন হয়। আর এইভাবে হতে হতে ভারতের আরআরবি যে সেক্টর অর্থাৎ রিজিওনাল রুরাল ব্যাংকের যে সেক্টর রয়েছে সেটাকে ঠিকঠাক করার জন্য দুটো কমিটি তৈরি করা হয়, ভান্ডারি কমিটি আর বাসু কমিটি। ভান্ডারি কমিটি তৈরি করা হয় 1994 খ্রিস্টাব্দে আর বাসু কমিটি 1995-96 খ্রিস্টাব্দে। এই দুটো কমিটি সরকারকে কিছু পয়েন্ট রেকমেন্ড করে যাতে আরআরবির অবস্থা ঠিকঠাক হতে পারে। যেমন এই দুটো কমিটি সরকারকে রেকমেন্ড করে যে আরআরবি তো একটা নির্দিষ্ট এরিয়াতে তাদের ফাংশন করে, আরআরবির ওই এরিয়াটাকে এক্সপ্যান্ড করতে হবে, অর্থাৎ আরআরবির যে অপারেশনাল এরিয়া সেটাকে এক্সপ্যান্ড করতে হবে, আরআরবি যে জায়গা বা যে এরিয়াতে কাজ করে সেই এরিয়াটাকে বাড়াতে হবে। গ্রামীণ ব্যাংকের কাজে একটা নির্দেশ ছিল যে তারা গ্রামীণ এলাকা আর অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষজনদেরই তাদের সার্ভিস দেবে। ভান্ডারি কমিটি আর বাসু কমিটি বলে যে এই দুটো কন্ডিশনকে ম্যান্ডেটরি করে রাখা যাবে না, আরআরবি চাইলে গ্রামীণ এলাকা ছাড়া অন্যান্য এরিয়াতেও তাদের ব্যাংকিং সার্ভিস দিতে পারে। অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা লোকজন ছাড়াও আর্থিক দিক থেকে স্বাবলম্বী লোকজনদেরও তাদের ব্যাংকিং সার্ভিস দিতে হবে। আরআরবি একটা পয়েন্ট ছিল যে গ্রামীণ ব্যাংক টোটাল যতগুলো লোন দিচ্ছে তার ভেতর 75% লোন পিএসএল ক্যাটাগরিতে দিতে হবে। পিএসএল ক্যাটাগরি কি? পিএসএল এর পুরো নাম হলো প্রাইমারি সেক্টর লেন্ডিং, মানে কিছু লোন একদম প্রাথমিক ক্ষেত্রে দিতে হবে। প্রাথমিক ক্ষেত্র কোনগুলো? কৃষিকাজ বা হস্তশিল্প বা পড়াশুনো, ছোটখাটো উদ্যোগ, এইগুলো। আরআরবি কে বলা হয়েছিল যে সে টোটাল যতগুলো লোন দিচ্ছে তার ভেতর 75% লোন এই সমস্ত পিএসএল ক্যাটাগরিতে দেবে আর বাকি লোনগুলো নন পিএসএল ক্যাটাগরিতে দেবে, আর সমস্ত জায়গাতেই রেট থাকবে ওই কনসেশনাল রেট। কিন্তু এই ভান্ডারি আর বাসু কমিটি রেকমেন্ড করে যে আরআরবি এই যে পিএসএল ক্যাটাগরিতে লোন দিচ্ছে সেটাই শুধুমাত্র কনসেশনাল রেটে দেওয়া হোক, এই যে নন পিএসএল ক্যাটাগরির লোন বা নন প্রায়োরিটি লোন এই লোনগুলো অন্যান্য পাবলিক বা প্রাইভেট সেক্টর ব্যাংকের মতন কমার্শিয়াল রেটে দেওয়া হোক। তো ভান্ডারি আর বাসু কমিটির এই সমস্ত রেকমেন্ডেশন মেনে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আরআরবি কে এই সমস্ত নির্দেশগুলো দেয়। আর এর সাথে সাথে আরো একটা পয়েন্ট বলে যে এর পর থেকে নতুন করে আর কোনো আরআরবি তৈরি হবে না। ভারতে যদি নতুন আরআরবি তৈরি করতে হয় সেক্ষেত্রে এক্সিস্টিং যে সমস্ত আরআরবি বা গ্রামীণ ব্যাংক রয়েছে তাদের ব্রাঞ্চ ওপেন করতে হবে। আর এইভাবে মোটামুটি কিছুদিন চলে, আরআরবি কিছুটা স্টেবল হয়। এরপর 2004 সালে গিয়ে আরআরবির কন্ডিশন ঠিকঠাক করার জন্য আরো একটা কমিটি তৈরি হয়, ব্যাস কমিটি। ব্যাস কমিটি রেকমেন্ড করে যে ভারতে আরআরবির যা অবস্থা সেটা ঠিক করতে গেলে আরআরবির অ্যামালগামেশন দরকার, মানে বিভিন্ন আরআরবি সেগুলোকে জুড়ে দিয়ে একটাই আরআরবি করা এটা প্রয়োজন। এখানে দুটো শব্দ খুব কনফিউশনে পড়তে পারে, একটা মার্জিং আর একটা অ্যামালগামেশন। মার্জিং বলতে বোঝায় কোনো একটা জিনিস অন্য কোনো জিনিসের সাথে জুড়ে যাওয়া, আর অ্যামালগামেশন বলতে বোঝায় দুটো বা তিনটে জিনিস আছে সেগুলোকে জুড়ে নতুন একটা জিনিস তৈরি করা। তো যাই হোক 2004 সালে ব্যাস কমিটি রেকমেন্ড করে যে আরআরবি গুলোর অ্যামালগামেশন দরকার, আর এই রেকমেন্ডেশন অনুযায়ী পরের বছর 2005 সাল থেকেই আরআরবি অ্যামালগামেশনের কাজ শুরু হয়ে যায়। তখন বিভিন্ন রকম পরিকল্পনা করে 2006 সাল থেকে এই কাজটা পুরোপুরি স্টার্ট করা হয়। অ্যামালগামেশন মানে আরআরবি মার্জিং, এক কথায় আরআরবি জুড়ে যাওয়া, এই কাজ শুরু হয় 2006 সাল থেকে এবং এটা বিভিন্ন ফেজে করা হয়। প্রথম 2006 থেকে 2010 সাল পর্যন্ত চলে ফার্স্ট ফেজ। এই ফার্স্ট ফেজে বিভিন্ন আরআরবি কে একসাথে জুড়ে দেওয়া হয় এবং আরআরবির একটা নতুন নাম দেওয়া হয়। তো সেই হিসাবে 2006 থেকে 2010 সাল পর্যন্ত আরআরবি অ্যামালগামেশনের ফার্স্ট ফেজে বিভিন্ন আরআরবি জুড়ে দেওয়ার পর দেখা যায় যে ভারতে আরআরবির সংখ্যাটা চলে এসছে 196 থেকে 82। তারপর 2013 থেকে 15 আরআরবি অ্যামালগামেশনের সেকেন্ড ফেজ চলে। এখানে 82টা আরআরবি থেকে 56টা আরআরবি চলে আসে। তারপর 2019-20 সালে চলে থার্ড ফেজ। এই থার্ড ফেজে গিয়ে দেখা যায় যে ভারতের টোটাল আরআরবির সংখ্যা 56 থেকে হয়ে গেছে 43। তারপর 2025 সালে কেন্দ্রীয় সরকার একটা পলিসি আনে, ওয়ান স্টেট ওয়ান আরআরবি পলিসি। এটা আসে 1 মে। এই পলিসিতে বলা হয় যে কোনো একটা স্টেটে যতগুলো আরআরবি রয়েছে সেগুলোকে মার্জ করে সেগুলোকে অ্যামালগেট করে একটাই আরআরবি তৈরি করা হবে। সেই হিসাবে ভারতে টোটাল স্টেট হলো 28টা, ফলে 28টা আরআরবি থাকবে। আর এই জন্যই বর্তমানে আরআরবির সংখ্যা হলো 28টা। ওয়ান স্টেট ওয়ান আরআরবি পলিসির মাধ্যমে ওই 43টা আরআরবি থেকে 28টা আরআরবিতে নেমে আসে। এবার যেমন বললাম যে প্রত্যেকটা স্টেটে একটা করে আরআরবি থাকবে। 28টা স্টেট, এর ভেতর দুটো স্টেটে কোনো আরআরবি নেই, যেমন গোয়া আর সিকিম। গোয়া আর সিকিম এই দুটো স্টেট ছাড়া বাকি যে 26টা স্টেট আছে প্রত্যেকটা স্টেটেরই একটাই করে আরআরবি। সেক্ষেত্রে টোটাল আরআরবি হলো 26টা। আর বাকি যে ইউনিয়ন টেরিটরি গুলো আছে তার ভেতর জম্মু কাশ্মীর আর পন্ডিচেরি এই দুটো ইউনিয়ন টেরিটরি বা এই দুটো কেন্দ্রশাসিত অঞ্চলে আরআরবি রয়েছে। ফলে ভারতের 26টা স্টেট আর দুটো ইউনিয়ন টেরিটরি মিলিয়ে বর্তমানে টোটাল 28টা আরআরবি ভারতে রয়েছে। তো আরআরবির বর্তমান সিচুয়েশন কি?
পুরো ভারত জুড়ে আরআরবির সংখ্যা 28টা। তবে এই 28টা আরআরবির টোটাল ব্রাঞ্চ হলো, পুরো ভারত জুড়ে আরআরবির টোটাল ব্রাঞ্চ হলো প্রায় 22,000 প্লাস। এখন ভারতে যদি আমি টোটাল ডিস্ট্রিক্ট বা জেলার সংখ্যা দেখি, ভারতে টোটাল ডিস্ট্রিক্টের সংখ্যা প্রায় 776। এর ভেতর 700খানা ডিস্ট্রিক্টে রয়েছে এই আরআরবি। পুরো ভারতের 700টা ডিস্ট্রিক্ট মিলিয়ে আরআরবি টোটাল 22,000 প্লাস ব্রাঞ্চ রয়েছে। পশ্চিমবঙ্গের কথা যদি বলি, পশ্চিমবঙ্গে টোটাল আরআরবি ব্রাঞ্চ হলো 960টা। আর পশ্চিমবঙ্গের জেলাগুলোর ভেতর কলকাতা জেলাতে আরআরবির কোনো ব্রাঞ্চ নেই। এবার যদি বলি যে পুরো ভারতের ভেতর কোন রাজ্যে আরআরবির সব থেকে বেশি ব্রাঞ্চ, সেটা হলো উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশে আরআরবির টোটাল 4,470টা ব্রাঞ্চ রয়েছে। তারপর হলো বিহারে আরআরবির টোটাল ব্রাঞ্চ হলো 2,885। এবার আরআরবিতে ওই যে বলেছি একটা ব্যাংকের স্পন্সরশিপ থাকে, তো এই এতগুলো আরআরবির ভেতর সব থেকে বেশি স্পন্সরশিপ রয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। আর একটা পাবলিক বা সরকারি ব্যাংক রয়েছে যার কোনো আরআরবিতেই স্পন্সরশিপ নেই, সেটা হলো পিএসবি ব্যাংক, অর্থাৎ পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক। পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংকের ভারতের ভেতর কোনো আরআরবিতে স্পন্সরশিপ নেই। আর একটা কথা একটুখানি বলি, আরআরবি অ্যাক্ট যখন প্রথম আসে তখন বলা হয় যে নতুন আরআরবি খোলার জন্য পাবলিক বা প্রাইভেট ব্যাংক, মানে সরকারি বা বেসরকারি ব্যাংক যে কেউই স্পন্সরশিপ দিতে পারে। কিন্তু অ্যাকচুয়াল সিচুয়েশনে গিয়ে দেখা যায় যে কোনো প্রাইভেট ব্যাংকই আরআরবিতে স্পন্সরশিপ দেয়নি, শুধুমাত্র একটা বাদ দিয়ে। জম্মু কাশ্মীর যে আরআরবি ছিল সেখানেই শুধুমাত্র একটা প্রাইভেট ব্যাংকের স্পন্সরশিপ রয়েছে, জম্মু কাশ্মীর ব্যাংক। জম্মু কাশ্মীর রিজিওনাল রুরাল ব্যাংকে জম্মু কাশ্মীর ব্যাংকের স্পন্সরশিপ রয়েছে, যে জম্মু কাশ্মীর ব্যাংকটা একটা প্রাইভেট ব্যাংক। এবার পশ্চিমবঙ্গের আরআরবি নিয়ে একটা তথ্য দিই। পশ্চিমবঙ্গে প্রথম আরআরবি স্থাপন হয় কবে? 1975 খ্রিস্টাব্দে গৌড় গ্রামীণ ব্যাংক মালদাতে। এরপর 1977 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের উত্তরের এই এরিয়াতে নতুন একটা আরআরবি স্থাপনা হয়, উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক, যেটাতে স্পন্সরশিপ দেয় সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। তারপর বিভিন্ন সময় গিয়ে পশ্চিমবঙ্গে বিভিন্ন এরিয়াতে বিভিন্ন আরআরবি স্থাপনা হয়। এবার ওই যে বললাম যে 2006 থেকে 2010 ফার্স্ট ফেজে আরআরবির অ্যামালগামেশন হয়, সেই হিসাবে 2007 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের ভেতর তিনটে আরআরবি মিলিয়ে হাওড়া, বর্ধমান আর ময়ূরাক্ষী, হাওড়া গ্রামীণ ব্যাংক, বর্ধমান গ্রামীণ ব্যাংক আর ময়ূরাক্ষী গ্রামীণ ব্যাংক, এই তিনটেকে একসাথে জুড়ে দিয়ে নতুন একটা আরআরবির নামকরণ করা হয়, পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক। তো হাওড়া, বর্ধমান আর ময়ূরাক্ষী এই তিনটে গ্রামীণ ব্যাংকে জুড়ে দিয়ে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক এর স্থাপনা হয় 2007 খ্রিস্টাব্দে। আর এই পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকে স্পন্সরশিপ দেয় ইউকো ব্যাংক। এই 2007 সালেই পশ্চিমবঙ্গে আরো 7টা গ্রামীণ ব্যাংকে একসাথে জুড়ে দেওয়া হয়। সেটা কি কি? মালভূম, গৌড়, নদিয়া, মুর্শিদাবাদ আর সাগর। মালভূম গ্রামীণ ব্যাংক, গৌড় গ্রামীণ ব্যাংক। এই যে গৌড় গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা হয়েছিল 1975 খ্রিস্টাব্দে, 2007 খ্রিস্টাব্দে গিয়ে সেটাকে মার্চ করে দেওয়া হয়। তো 2007 খ্রিস্টাব্দে মালভূম গ্রামীণ ব্যাংক, গৌড় গ্রামীণ ব্যাংক, নদিয়া গ্রামীণ ব্যাংক, মুর্শিদাবাদ গ্রামীণ ব্যাংক আর সাগর গ্রামীণ ব্যাংক, এই 5টা গ্রামীণ ব্যাংকে একসাথে জুড়ে দিয়ে নতুন একটা গ্রামীণ ব্যাংকের স্থাপনা করা হয়, সেটা হলো বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক। আর এই বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের স্পন্সরশিপ দেয় পিএনবি, অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। আর এর পর থেকে, অর্থাৎ 2007 সালের পর থেকে পশ্চিমবঙ্গে তিনটে আরআরবি ছিল। এবার এই 2025 সালের ওয়ান স্টেট ওয়ান আরআরবি পলিসির দরুন এই যে তিনটে আরআরবি ছিল, উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক, পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক আর বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক, এই তিনটেকে অ্যামালগামেট করে, মানে এই তিনটেকে জুড়ে দিয়ে নতুন একটা আরআরবি করা হয়, সেটা হলো ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক। তো পশ্চিমবঙ্গের গ্রামীণ ব্যাংক, ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক, যার স্পন্সরশিপ দেয় পিএনবি, অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। তো এই হচ্ছে আরআরবি নিয়ে ওভারঅল সমস্ত বিষয়। ক্লাসটা ভালো লাগলে একটা লাইক করুন। এই ক্লাস সম্পর্কে তোমাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানিও। কোথাও যদি কোনো ডাউট বা কনফিউশন থাকে সেগুলো আমাদেরকে জানাতে পারো। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে এর পরের ক্লাসে কোঅপারেটিভ ব্যাংক নিয়ে।